সুধী দর্শক, আমরা আজ একটি বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে আর্টিস্ট লাইভ ফর বাংলাদেশ। আপনারা সবাই জানেন বাংলাদেশ ভালো নেই। জুলাই বিপ্লব থেকে আগস্টের বন্যা পর্যন্ত মাতৃভূমি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং 20শে আগস্ট থেকে বাংলাদেশে আকস্মিক বন্যার কারণে দেশের দক্ষিণ অংশের ফটিকছড়ি, খাগড়াছড়ি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ অনেক গ্রাম ও পাড়া প্রতিবেশী গ্রামগুলো প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থান এখনো বন্যায় নিমজ্জিত। দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বন্যার্তদের সাহায্য করতে এগিয়ে আসছে, যা বাঙালি হিসেবে আমরা অবশ্যই গর্ব করতে পারি। কিন্তু এই বিদেশে বসবাস করার কারণেই আমরা হয়তো শারীরিকভাবে সেখানে উপস্থিত হতে পারছি না, এবং সেটির কারণেই আমাদের এই আয়োজন এবং এই আয়োজন থেকে যে অর্থ, সেই অর্থটুকু আমরা দেশের এই কঠিন সময়ে বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের কাছে পাঠানো হবে। আসুন আপনাদের আজকের আয়োজনে আমন্ত্রণ জানাই, এবং এই আয়োজনে আজ প্রথম আছেন আমার সাথে অনিলা চৌধুরী। অনিলা চৌধুরী আমাদের এই ডিসি মেট্রো এলাকাতে যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় বাংলাদেশেও। বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের কাছে। দেখতে পাচ্ছেন তাকে। অনিলা, স্বাগত কবিতার সাথে থেকে তোমাকে। আমি জানি সবাই তোমাকে চেনে, কিন্তু একটু পরিচয় করিয়ে দিতে চাই। অনিলার প্রশিক্ষণ আছে নজরুল সঙ্গীতে, এবং তার উস্তাদ ছিলেন খালিদ হোসেন। এবং অনিলার এদেশে পড়ালেখা করেছেন ট্যাপস ইউনিভার্সিটি থেকে, কাজ করছেন আইটিতে। তার অনেকগুলো সংগঠনের সাথে অনিলার ব্যান্ডের সঙ্গীত, যেটি দিয়ে শুরু হয়েছিল সেটি হচ্ছে ক্রান্তি, এবং ক্রান্তি এখান থেকে শুরু হয়েছে, সেটা ফুয়াদের সাথে। তারপর অনিলা যুক্ত হয়েছেন সিয়াটেল ভিত্তিক সঙ্গীত দল প্রতিধ্বনি, নিউ ইংল্যান্ডের একটি সঙ্গীত দল, এটির সাথেও আছেন অনিলা। আমরা কজন। এবং সাম্প্রতিক কালে আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে কমলাপুর এক্সপ্রেস। এটি তার নতুন সংযোজন। এর মধ্যে একটি কনসার্ট হয়ে গেছে এবং দ্বিতীয় কনসার্ট আসছে কমলাপুর এক্সপ্রেস থেকে। তো স্বাগত অনিলা। তুমি যদি কবিতার সাথে দর্শকদেরকে কিছু বলতে চাও, আমরা সেটি দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠানটি। আসলে আমার মনে হয় আমাদের ডিএমভি বাসী যারা আছেন তারা আমার সাথে পার্সোনাল লেভেলে ব্যক্তিগতভাবে অনেকেই পরিচিত। বেশিরভাগ মানুষই আমাদেরকে জানেন, আমাদেরকে চিনেন এবং আমাদের সাথে অসম্ভব সবসময় সহযোগিতা করেছেন। সেটা আমরা যে অর্গানাইজেশনের সাথেই করি না কেন, বা পার্সোনালি ব্যক্তিগতভাবেই যেকোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় কিনা, এবং এই জন্য সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আমি ডিএমভি বাসীর কাছে। আর সেটা ছাড়াও আপনার কবিতা ভাবে আপনার যারা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় অডিয়েন্স আছে তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আশা করি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাকিদের সাথেও একটা সংযোগ তৈরি করতে পারবো। আমিও তাই আশা করছি। জি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই তোমাকে আমার এই আয়োজনে, যে তুমি আসলে, আমার এই উদ্যোগে যে তুমি সাড়া দিলে। আমার এবং আমরা এর পরবর্তীতে আরো কয়েকজন শিল্পীকে নিয়ে আসব যারা এখানে জনপ্রিয় এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে, এই ধরনের কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর সাথে। তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। প্রথমে জানতে চাই যে তুমি কম্পিউটার বিজ্ঞানে তো তোমার ক্যারিয়ার, এবং গায়িকা, দুটোর সাথে এই যে ব্যস্ততা, নিশ্চয়ই আমি প্রতিটি এখানে যত অনুষ্ঠান হয় আমি দেখছি তুমি ব্যস্ত, এবং কোথাও কোনো কনসার্ট হলেও তুমি সেখানে করছো, এবং তোমার 3টি মেয়ে আছে, স্বামীও আছে, সংসার সামলাচ্ছ। তো সবকিছু মিলিয়ে তোমাকে কতটা
নিজের জন্য তুমি কতটা সময় ব্যয় করতে পারো, বা তোমার এই শিল্পী জীবনের জন্য যে একটি প্রস্তুতি পর্ব সবসময় থাকে, সাধনার সময় প্রয়োজন হয়, সেটি তুমি কিভাবে করো? গানে যাবার আগে জানতে চাচ্ছি। জি, জি, অবশ্যই। আমি আসলে অত্যন্ত কি বলবো, সঙ্গীত শিল্পী হিসেবে খুবই একেবারেই আদর্শ আ শিল্পী না। আম এই কথা সত্যি যে জীবনের একটা সময়ে আমি খুব যত্ন করে নজরুল গীতি শিখেছিলাম। আমার মনে হয় সেই শিক্ষা এখনো আম sort of আমি ব্যবহার করে যাচ্ছি। সেইটার উপর ভিত্তি করে আমার আজকের আম যত আমার পরিবেশনা। কিন্তু আসলে শিল্পী হবার জন্য যে আপনার ওটাকে কি বলে সাধনার প্রয়োজন, সেটা আমি নিজের ক্ষেত্রে তো অবশ্যই আমার সেটার অভাব রয়েছে। আ এবং আমার মনে হয় আমাদের বর্তমান যান্ত্রিক জীবনে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে সবকিছুর কম্বিনেশন করা। আম আপনার ফ্যামিলি এবং আর্থিকভাবে বলুন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে সবার সেই সাপোর্টটা থাকে না। তো এই দেশে যেটা সমস্যা, ছোটবেলায় তো বাবা-মাদের আন্ডারে আমরা কখনো এসব ফেস করি না। বাট এখানে এসে নিজেদের যখন সংসার হয়, অনেক কিছুই আমাদের নিজেদেরকে সেটা ম্যানেজ করতে হয়। তো সেটা করে যতটুকুন সম্ভব হয় আমরা চেষ্টা করি। আমার আম হাসব্যান্ড আমাকে অবশ্যই হি ইস দ্য বিগেস্ট সাপোর্টার। তার সাপোর্ট ছাড়া তো আমি কখনোই আ গান কন্টিনিউ করার কথা চিন্তাই করতে পারতাম না। আম আমার বাচ্চারাও আম চেষ্টা করি তাদেরকে কিছুটা গানে এক্সপোজার করার জন্য। আমি বিলিভ করি আসলে আপনার নিজের রুটসটা বা শিকড় যেখানে, সেখানে হয়তো ওরা না বলুক বাংলা বা না বুঝুক সব শব্দগুলো, বাট ভালোবাসার জায়গাটা যেন থাকে বাংলাদেশের প্রতি। আম তো মানে দেশে যখন যায় তখন তারা রিয়ালাইজ করে যে এখানে প্রতিটা মানুষ দেখতে আমাদের মতো। এই মানুষগুলা বাংলাদেশের মানুষের যেটা সবচেয়ে বড় গুণ, তাদের যতটুকুনি থাকুক না কেন তারা তাদের সর্বস্ব দিয়ে আপনাকে আপন করে নেয় আরকি। আপনি একটা গ্রামে গেলেও দেখবেন একজন দরিদ্র মানুষ তার শেষ সম্বল মুরগিটাকেও আপনার জন্য দিয়ে দিবে। তো এই যে the love and the অতিথিপরায়ণতা এবং big heart, এই জিনিসগুলো আসলে বাংলাদেশের মানুষের মধ্যে থাকে এবং সেটাই আমি চাই আমার সন্তানরা বুঝুক। তো সেই এটা আসলে একটা প্যাকেজের মতো কাজ করে, তাই না? আপনার কালচার বলুন, আপনার শিক্ষা বলুন, আপনার আম হিস্ট্রি, হেরিটেজ বলুন। তো সবকিছু একসাথে যখন জুড়ে যায় তখন সেটাকে চেষ্টা করি, আমাদের সবারই চেষ্টা আমাদের নেক্সট জেনারেশন কে ইন্সপায়ার করা। তো সেখানেও আমাদের আসলে আমার মনে হয় আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যাওয়া আসা, গান করা, আম চাকরির পাশাপাশি এই সবগুলো একসাথে প্যাকেজের মতো কাজ করে আমাদের সন্তানদেরকে ইন্সপায়ার করার জন্য। বাট এট দ্য সেম টাইম অবশ্যই আমরাও এনজয় করি। আমরা দেশ ছেড়েছি কিন্তু দেশের জন্য ভালোবাসা তো ছেড়ে আসিনি। আম বাংলাদেশের যেকোনো সমস্যার কথা বলুন, সেটা আপনার স্টুডেন্টস হোক, আপনার ইকোনমিক্যাল প্রবলেম হোক, ইভেন সঙ্গীত জগতেরও যেকোনো সমস্যা হলো। রিসেন্টলি যেমন আমাদের এখানে শাফিন আহমেদ উনি মারা গেলেন। আমাদের পুরো ডিএমভি বাসীরা যেভাবে একসাথে হয়ে আম উনার বিদায় পর্বটা যেভাবে তারা সম্পন্ন করলো, ইটস মানে এক্সাম্পলারি। সো আমার কাছে মনে হয় যে এই, এই ছোট, ছোট ঘটনাগুলোর মধ্যে আসলে শিক্ষা এবং আপনার কি বলবো ওটাকে সংস্কৃতি এবং মূল্যবোধগুলো জড়িয়ে থাকে। তো সেটাকে জিইয়ে রাখাই আমাদের কর্তব্য, আমাদের সন্তানদের মাঝে, আমাদের নিজেদের মাঝে, সো দ্যাট উই ফিল কানেক্টেড টু বাংলাদেশ। তো সেভাবেই আসলে আমরা আমাদের জীবনটা কাটিয়ে যাচ্ছি এই প্রবাসে। এগেইন ভেরি ব্লেসড, আমাদের ডিএমভি তে এত সুন্দর একটা কমিউনিটি আছে এবং তাদের জন্য আমরা করতে পারি এবং তাদের জন্য আমরা গান করছি এবং তারা আসছে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করছে, তারা সাপোর্ট করছে। সো দিস ইস ওয়ান্ডারফুল। হ্যাঁ, এবং যখন দেখি আমরা যে সবাই ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশের যে কোনো বিপদে, দেশের ভেতরে তো বটেই, সবাই সর্বস্তরের জনগণ এবং আম, তিন বাহিনী যেভাবে কাজ করছে, এমনকি অন্তরীণ সরকারও কাজ করছে। তো বন্যা সম্পর্কে যদি বলতে বলি তোমাকে, আমি যে
যে মুহূর্তে বলেছি তুমি এক কথায় রাজি হয়েছো আমার এখানে আসতে, গান শোনাতে এবং আমার দর্শকের কাছে বন্যার যে সাহায্য, যারা পুনর্বাসনের জন্য যে আমরা যে কাজটি করতে যাচ্ছি, দুটো ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করছি। সেটি হচ্ছে একটি হচ্ছে অ্যাবসিলেন্ট নেসা ফাউন্ডেশন, আর একটি হচ্ছে লাভ শেয়ার বিডি। তো এরা মূলত বাংলাদেশের মানুষের জনজীবনটাকে উন্নত করার জন্য কাজ করে। অ্যাবসিলেন্ট নেসা করে যেটি, সেটি হচ্ছে শিক্ষা, শুধুমাত্র শিক্ষার জন্যই আমরা দিই। কিন্তু এখন যেহেতু এই পরিস্থিতিতে আমাদের এগিয়ে আসাটা প্রয়োজন, সেই জন্য আমাদের কাছে যেটুকু আছে সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তুমি কি একটু বন্যা পরিস্থিতি সম্পর্কে একটু বলবে, তোমার অনুভূতিটা কেমন কাজ করছে এই মুহূর্তে? অবশ্যই আমার ছোটবেলায় একবার আই থিঙ্ক 1988-এ বাংলাদেশে বেশ ভয়াবহ বন্যা হয়েছিল। ওটা আমার ১ম এক্সপেরিয়েন্স। আমাদের বাড়িতে উঠেনি পানি, কিন্তু আমাদের আশেপাশের পুরো নেইবারহুডে পানি উঠে গিয়েছিল। তখন তো অত বুঝবার মতো ক্ষমতা থাকে না। পরে আমি বিদেশে পড়তে চলে আসার পর একবার যে বাংলাদেশে জলাবদ্ধতার মতো মানে বন্যা হয়েছিল এবং তারপর বেশ কিছুদিন জলাবদ্ধর মতো ঢাকা শহর ছিল। তখন আমার মনে আছে যে বেশ কিছু অর্গানাইজেশন তখন আস্তে, আস্তে মিউজিক এনভায়রনমেন্টটাকে আমরা মানে মিউজিকটাকে যে আসলে একটা শক্তি হিসেবে ব্যবহার করা যায় সেইটার এক্সপেরিয়েন্সটা আমার হয়। এবং আমরা আম ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এর পক্ষ থেকে আমরা একটা কনসার্টে অংশগ্রহণ করেছিলাম, যেখানে আপনার ফিডব্যাক এবং মাইলসের মতো অনেক ফেমাস লেজেন্ডারি ব্যান্ডসও পারফর্ম করেছিল। তো সেখানেও একটা ভালো অ্যামাউন্ট উঠেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই রিয়ালাইজড হাউ ব্লেসড, মানে হোয়াট আ ব্লেসিং ইট ইজ। আপনি নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ পারফর্মিং আর্টস আমরা জড়িত থাকি না কেন, এই পারফর্মিং আর্টস ক্যান বি নাচ, ছবি আঁকা, আপনার হাতে একটা অনেক বড় শক্তি থাকে যে সেই অংশ, সেই জায়গাটা থেকে আপনি আপনার কমিউনিটি, আপনার দেশের জন্য কিছু করতে পারবেন। সো সেখান থেকেই আসলে দায়বদ্ধতাটা আসে। আম তো বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, অবশ্যই নর্থ আমেরিকার যে মিউজিক অ্যাসোসিয়েশন আর্টিস্ট আছে, আমরা অলরেডি একটা মানে বলবো রীতিমতো ২৪ ঘন্টার নোটিস আমরা একটা প্রোগ্রাম করেছি। আমরা কিছু অর্থ তহবিলে অলরেডি জোগাড় করেছি। বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানুষ, there is an outpouring of support and ত্রাণ এবং আম যাকে বলা যায় যে হ্যাঁ, সম্পূর্ণ মানে দিস ইজ রিয়েলি ভেরি, ফেসবুকের কল্যাণে হোক বা আপনি সোশ্যাল মিডিয়া যেভাবেই বলুন না কেন, অনেকভাবেই মানুষ ইয়ে করছে, রিচ আউট করছে। তো আমি খালি একটা কথাই বলব যে আমরা আমেরিকাতে থাকলে যেমন, এটা আমি আগেও বলেছি যে আপনি হারিকেন স্যান্ডি বলেন বা ক্যাটরিনা বলেন, এসব আ ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আমেরিকাতে সাফার করলো, আপনার সোসাইটি, আপনি গভর্নমেন্ট এবং সোসাইটি যে সাহায্য করলো তাদেরকে পুনর্বাসন করতে অবশ্যই। কিন্তু তারপরও কিন্তু আমেরিকাতে আপনি দেখবেন ডিপ্রেশন, মানসিক অসুস্থতা, আম এগুলার মাত্রা অনেক, অনেক বেশি। বাংলাদেশের মানুষের মধ্যে আম একটা অন্য ধরনের মনোবল, অন্য ধরনের সাহসিকতা, অন্য ধরনের রেজিলিয়েন্স থাকে। যে বনভাসী মানুষ সব এলো, উড়িয়ে নিয়ে গেল। কিন্তু তারপরও মানুষদের মনোবলের যেন কোনো শেষ নাই। তারা আবার একসাথে পুনর্গঠিত হয়ে আবার ফিরে যায় নিজের পুরনো বাড়িতে। কিছুই নেই, তারপরও তারা আবার শূন্য থেকে শুরু করে, এবং তাদের যে এরকম ওয়েস্টার্ন ওয়ার্লড এ, আমাদের পশ্চিমা জগতে যে মানসিক সমস্যাগুলো, সেগুলো যেন আমাদের দেশের মানুষকে ধরতে পারে না। তাদের অন্যরকম মানে এক ধরনের সাহসিকতা। সেটা থেকে আমাদের শিখবার অনেক, অনেক কিছু আছে আসলে। এবং আমার মনে হয় আমরা আমাদের বাংলাদেশের মানুষকে যত জানি, আগেকার যুগের মানুষদের তো অবশ্যই আগের একটা জেনারেশন গেছে। জেন জি দেরকে যত দেখছি, যত আমাদের মানে I'm just inspired, I'm just very impressed, and মনে হয় যে আসলেও একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের সবার জন্য অপেক্ষা করছে। সো আচ্ছা, তুমি জেন জির কথা বললে, আমরা ফিরে আসি তাদের ব্যাপারেই। কিন্তু তার আগে আমাদের সঙ্গীত যেহেতু থেরাপির মতো কাজ করে,
আসো আমাদের যারা বন্যা পীড়িত দেশ এখন, দেশের জন্য আসলে যে থেরাপির কথাও বললে সেটিও প্রয়োজন, উদ্বুদ্ধ করতে জনগণকে। শুধু শোক করলেই হবে না আমাদের, অথবা মনোবল হারালে হবে না। আমরা তোমার কাছ থেকে এই মুহূর্তে যদি একটি গান শোনাতে বলি তোমাকে, তুমি কোন গানটি গাইতে চাইবে? দেশের গান দিয়ে শুরু করব। এটি শাহনাজ রহমতুল্লাহ আমার সবচেয়ে প্রিয় সঙ্গীত শিল্পী, ওনার একটি জনপ্রিয় গান। বাংলাদেশ আমায় যদি প্রশ্ন করে, কালো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে, কালো কাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো রূপ সোনা। ও এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো রূপ সোনা। আমায় যদি প্রশ্ন করে, কাব্যগতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। নবদিগন্তের নতুন চলার তিথি মেলেছে এই জীবন সম্ভাবনার নিধি। ও নবদিগন্তের নতুন চলার তিথি মেলেছে এই জীবন সম্ভাবনার তিথি। আমায় যদি প্রশ্ন করে, কালো কাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। অনেক ধন্যবাদ। অবশ্যই অনিলা, খুব সুন্দর গাইলে জেন জির কথা, যারা জুলাইয়ের বিপ্লবে অভ্যুত্থান ঘটালো। আমাদের একটা নতুন একটা সম্ভাবনার দেশ আমরা দেখতে পাচ্ছি এখন। সে সম্পর্কে যদি তুমি কিছু বলতে চাও, তোমার অনুভূতি কি? তুমিও ঠিক তাদের আগের প্রজন্মটাই, এবং তুমি তাদের মাঝে নিজেকে কোন অবস্থানে দেখতে পাও? আসলে আমাদের আমরা মনে করতাম যে জেন জিটা মনে হয় এই কি বলবো, ফোন এবং আইপ্যাড এবং নেটফ্লিক্স এইসবের যুগেই আছে। তাদের মধ্যে যে পলিটিক্যাল একটা অ্যাওয়ারনেস থাকবে, তাদের যে নিজেদের অধিকার সম্পর্কে এবং নিজেদের
ন্যায় অন্যায় সম্পর্কে যে একটা অবস্থান থাকতে পারে সেই ধারণাটা আসলে আমার ছিল না। তো সেটা আমার আসলে বক্তব্য একটাই, সেটা হচ্ছে গিয়ে আমরা যুগে যুগে সবসময় একটা শাসক গোষ্ঠী থাকে এবং একটা আপনার জনতার আম আ কি বলবো? একটা ভয়েস বা জনতার একটা কণ্ঠ থাকে। তো আমি সবসময় আমার নিজের পার্সোনাল আমার স্ট্যান্ড হচ্ছে গিয়ে যে যাদের কেউ রিপ্রেজেন্টেটিভ থাকে না তাদের সম্পর্কে আম বলা। যেমন সেটা আপনার একজন সমাজে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হতে পারে। সেটা আপনার সমাজে আপনার আদিবাসী হতে পারে। সেটা আপনার সমাজে ইভেন আমরা 50% তাই না? আমরা নারী। নারীদের অধিকার সম্পর্কেও হতে পারে। তো যেটা আপনার যারা এখানে আসলে রুলার্স, হ্যাঁ? সেটা আপনার ন্যায় রুলার্স হোক বা আম আপনার অন্যায় রুলার্স হোক বা রাজনৈতিকভাবেই হোক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক, আম যেটা আপনার রুলার ক্লাস থাকে, তাদের অপোজিটে যারা থাকে সবসময় তাদের আসলে অবস্থানটা দেখা উচিত আমার মনে হয়। বিকজ তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কোনো ভয়েস থাকে না বা কণ্ঠ থাকে না তাদের অধিকার সম্পর্কে বলার। তো I have always over the years I have always found myself to be the কি বলবো cheerleader for the oppressed kind. ধন্যবাদ। খুব সুন্দর কথা বললে তুমি। আমার প্রশ্ন ছিল, আমি ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করব। পাহাড় এবং সমতলের আম যে এই যে বিভেদ এবং আমাদের সাম্প্রদায়িকতা, যখন বড় হয়েছি আমরা, তুমি আমার পরের জেনারেশন। কিন্তু যখন আমরা ছিলাম দেশে, আমাদের মধ্যে কিন্তু এই সাম্প্রদায়িকতাটা কাজ করেনি। আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে সব উৎসব পালন করতাম এবং সবকিছুতেই দেখেছি যে, কিন্তু এটাকে তোমার কাছে কি মনে হয় আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি? আসলে এটা তো এখন সমাজকে তো আর ওভারনাইট রাতারাতি পাল্টে দেওয়া সম্ভব না। একটা যুগ, যুগ ধরে একটা আম কি বলবো মতদা উম উম একটা ধারণা, একটা মূল্যবোধ চলে এসেছে। আমাদের দেশে সেটা আপনার সাংস্কৃতিক বলুন আ বা ধর্মীয় বলুন, সব দিক থেকেই একটা সেট মেন্টালিটি থাকে। সেখান থেকে রাতারাতি আমরা আসলে সরে আসাটা হয়তো সম্ভব না। কিন্তু তার আগে আমার মনে হয় আমরা একটা খুব জরুরি, সেটা হচ্ছে গিয়ে নারীদের পাশাপাশি আমাদের আম নেক্সট জেনারেশন সন্তানদেরকেও মূল্যবোধ শিখানো। আম এবং আপনার ধর্মীয় মূল্যবোধ তো অবশ্যই আছে। কিন্তু তার পাশাপাশি আপনার একটা মানবিক মূল্যবোধ, যে নারীকে সমান হিসেবে আম মি আ মানে সমকক্ষ হিসেবে ভাবা, কোনো অংশে কম না এবং তাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারটা। এই জিনিসগুলো আসলে আপনার পরিবার থেকেই আমার ধারণা মানে শিক্ষার সূত্রপাত ঘটে। তো আমার এই ডিসক্রিমিনেশনটা যখন সন্তানরা দেখে তাদের পরিবারে হতে, সেটা আম somehow subconsciously তাদের মাঝে চলে আসে। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় নারীদের চেষ্টা করা উচিত to make sure যে তাদের সন্তানরা যেন সেই সম্মানটা দিতে শিখে। আম আমাদের বর্তমান জেনারেশনের বাবা যারা আছেন তাদের উচিত তাদের সন্তানদের মধ্যে কোনো বিভেদ না করা। অনেক ভারী ভারী কথা বলছি না আমরা? আসলেও। আহ, কিন্তু হ্যাঁ, সেই আসলে কথাগুলো একটা হওয়াও জরুরি। আমরা হ্যাঁ। যতই আ সিরিয়াসলি বলি না কেন বা হেসে খেলেই বলি না কেন, আসলে আমাদের বলা উচিত। আমাদের জিজ্ঞেস করা উচিত, "কি বই পড়ছো তুমি?" বা আম উম আ ইভেন আমার মনে হয় আমাদের বাংলাদেশি ডিয়াসপোরাতেও আমরা আসছি, গাইছি, দাওয়াত করছি, সাজছি। বাট এটার ঊর্ধ্বে গিয়েও আসলে যে আমাদের যে আরেকটা আম রোল প্লে করা উচিত অ্যাজ হুম, উই বাংলাদেশে রেমিটেন্স পাঠানো, বাংলাদেশে মানুষদের সাহায্য করা। হ্যাঁ? আমরা একটা ভালো অর্গানাইজেশনকে পিক করতে পারি। আমরা কোনো চ্যারিটিতে কন্ট্রিবিউট করতে পারি। আমরা কিছু বই নিয়ে প্রত্যেক বছর যেতে পারি। আম গ ভালো কোনো এতিমখানা বলুন, কোনো স্কুল বলুন, সেখানে আমরা ডোনেট করতে পারি। এই জিনিসগুলো আসলে আমাদের কালচারালি আম
আমার মনে হয় প্রমোট করা উচিত নিজেদের মাঝেই, এবং আমরাই কিন্তু একে অপরকে শিখাবো এবং একে অপরকে তুলবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটার চেষ্টাই আমরা করছি, এবং এ নিয়ে আরো কথা হবে, তোমার কথা শুনবো। তবে মূলত আমরা আজ গান শুনবো অনিলার, আমাদের মন ভালো করার দিন আজ। তো শুনি, এরপর তুমি কি গাইবে? আমার অত্যন্ত প্রিয় একটি গান, কখনো আসলে পারফর্ম করা হয়নি, বাট আজকে কবিতার সাথে এই গানটি গাইব, মিতালী মুখার্জির গাওয়া এবং আলাউদ্দিন আলীর সুর করা। ভুলে গেছি শান্ত, ভুলিনি আমি তো, ফিরে এসে দেখিনি সে, এই আমি সেই আমি রয়ে গেছি তারই তো, ভুলে গেছি শান্ত, ভুলিনি আমি তো, ফিরে এসে দেখিনি সে, এই আমি সেই আমি রয়ে গেছি তারই তো, ভুলে গেছে শান্ত। এখনো কি তেমন আছে তোমার শিয়রে আমার ছবি খানি, ফুলের মালা জড়াও নাকি ছড়াও শুধু তোমার চোখের পানি, হাই সেই শান্ত বড় সুশান্ত, এই পথে ভুল করে আজও ফিরে আসেনি তো, ভুলে গেছে শান্ত। নীল খাবে চিঠি লিখে নীলা নামে আমায় ডেকেছি রে, সেই চিঠি ছিঁড়ে গেছে ভাষাগুলো, আজও হৃদয় আছে, সেই হলো জ্বালা কাটারো মালা, সেই মালা জ্বালা দেয় আজও তবু খুলিনি তো, ভুলে গেছি শান্ত, ভুলিনি আমি তো, ফিরে এসে দেখিনি সে, এই আমি সেই আমি রয়ে গেছি তারই তো, ভুলে গেছি শান্ত। বাহ, আমরা কিন্তু পরবর্তী গানে চলে যেতে পারি। একটা গান শুনিনি, তারপর অবশ্যই। আচ্ছা, আচ্ছা, যেহেতু আধুনিক আর দেশের গান হলো, এবার আসলে আমার প্রথম ভালোবাসা নজরুল সঙ্গীতেই ফেরত যাচ্ছি। নজরুলের গানের, নজরুল ইসলামের গানের যেটা আসলে বৈশিষ্ট্য, তালের বৈচিত্র্য। তো আজকে গিটার দিয়ে খুব সিম্পল একটি ভালোবাসার এবং বিরহের গান গাইছি, আমার অত্যন্ত প্রিয়। মনে
ভাসালে ভেলা মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিব আমারে মনে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে ফিরিয়া আসিবে খেলিবে আবার ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিয়োগে দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পাই মোর গানের পাপিয়া ঝরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরিয়া আসে বুকে বিধে অবহেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায়ে রহিল এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে খুব চমৎকার। আমাদের আজকে মনে হয় আজকের জন্য এটা খুব একটা ছোট্ট পরিসরে হলো, কিন্তু অনিলা খুব ভালো গাজল গায়। অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব। একবার আমাদের এবার আসুন আপনারা কমলাপুর এক্সপ্রেস এই শো এর পরে মেবি উই উইল ডিএমভি তে আমরা চেষ্টা করব অন্য ধরনের গান পরিবেশন করবার। অবশ্যই ধন্যবাদ অনিলা। আমার মনে হয় আমাদের সাথে আজকে যিনি ছিলেন গিটারে তোমাকে সাহায্য করেছেন, তিনি তোমার সাথে সবসময় আছেন। অবশ্যই আমি একটু বলো। অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার হাজবেন্ড অনিকেত আহমেদ আমাকে আজকে গিটারে সঙ্গ দিয়েছে। শুধু তা না, আমাকে মাইক্রোফোনটা সেট করে দেওয়াটাও অবশ্য তারই অবদান। ডেফিনেটলি আমি বলবো প্রতিটা শিল্পীর জন্য, সেটা আপনি ইভেন ছেলে হোক মেয়ে হোক, মানুষের সহধর্মীর স্পাউসাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুবই ভালোবাসেন আমার হাজবেন্ডকে আমাকে সাপোর্ট করবার জন্য, and he is aware of it. So thank you so much to Aniket Ahmed for accompanying me. তো আমাদের গানে গানে আসলে অনেক ভোর হলো কিছু জায়গায়, পৃথিবীর কিছু কিছু জায়গায় গভীর রাত। তো অনেক অনেক ধন্যবাদ কবিতা ভাবি আমাদেরকে আমাকে আমার হাজবেন্ডকে আজকে আসলে আপনার এই এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি ডিএমভি বাসীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং আশা করছি আপনাদের সবার সাথে দেখা হবে আমাদের নভেম্বর 2 কমলাপুর এক্সপ্রেস 2.0 অনুষ্ঠানে। এবং সবার আগে আসলে চলে যাওয়ার
আগে যেটা লাস্ট একটা ছোট্ট অনুরোধ সবার জন্য, সেটা হচ্ছে গিয়ে আফসারুন্নেসা ফাউন্ডেশন এবং লাভ শেয়ার বিডি ইউএস যে ফাউন্ডেশন দুটোর কথা আপনি আগে বলেছিলেন, এবং আশা করি আমাদের লিঙ্কটা দর্শকদের কাছে পৌঁছে যাবে। সেই লিঙ্কে আপনারা মুক্ত হস্তে দান করুন। অনেক সময় আসলে আমরা বলি না যে আমরা কিভাবে সাহায্যটা করব, সেটা আমরা জানি না। But all of these great initiative, these platform, and thank you so much, Kavita Bhabhi, for bringing this to us. আপনারা সবাই মুক্ত হস্তে আসলে দান করুন আমাদের বাংলাদেশের সবার জন্য, যাতে আমরা আবার ফেরত আসতে পারি, আমাদের দেশ যেন আবার এই ভয়াবহ দুর্যোগটা মোকাবেলা করতে পারে আমাদের সবার সাহায্যে। ধন্যবাদ অনিলা আমার শোতে আসার জন্য এবং আমার দর্শকদেরকে গান শোনাবার জন্য। এবং শুধু দর্শক, আপনাদের সবার কাছে কবিতার সাথের পক্ষ থেকে এবং আমাদের যে অনুষ্ঠানটা আমরা শুরু করলাম অনিলা চৌধুরীকে দিয়ে, সেটি হচ্ছে আর্টিস্ট লাইভ ফর বাংলাদেশ। তো আপনাদের খুব সামান্য পয়সা হলেও হবে আমাদের জন্য, $5, $10, $20, যে যেটা পারেন, কাউকে আমরা বাধ্য করব না। তো আপনাদের এই যে অনুদান, এই অনুদান একটি জীবন বাঁচাতে পারে, একটি পরিবারকে বাঁচাতে পারে, এবং আমরা যেন এই দুর্যোগ থেকে বেরিয়ে আসতে পারি। এবং যারা অসুস্থ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, তাদের পরিবারকেও যেন আমরা সাহায্য করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে সবাই বাঁচবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে শুনবো আপনার কথা।